তাহসিন ভিলার ড্রয়িং রুমের বাতাসে এখন এক হিমশীতল নীরবতা। বাহিরে বিকেলের শেষ আলো টকটকে লাল হয়ে মিশিয়ে যাচ্ছে, আর ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে জলপাই রঙের ইউনিফর্ম পরা 6 ফুট 2 ইঞ্চির মেজর ফরাজ তাহসিন। তার কাঁধের মেজরের র্যাংব্যাজগুলো বারান্দার আবছা আলোয় চকমক করছে। সোফায় বসা শাহরিয়ার ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ফয়সাল তাহসিন গাম্ভীর্য ধরে রাখার ব্যর্থ চেষ্টা করে চশমাটা ঠিক করলেন, আর সাজ্জাদ তাহসিন চুপচাপ ছেলের এই অপ্রতিরোধ্য উপস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন। দোতলার সিঁড়িকোণে দাঁড়িয়ে নুসা বুকের ভেতর হাত চেপে ধরে আছে। তার হৃৎপিণ্ড এত দ্রুত হাতুড়ি পেটার মতো লাফাচ্ছে যে নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছে। ফরাজ যেভাবে এক ঝটকায় এসে সব সমীকরণ উল্টে দিল, তাতে নুসার পুরো কেঁপে উঠেছে। শাহরিয়ার নিজেকে সামলে নিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হাত দুটো ট্রাউজারের পকেটে গুজে এক বিদ্রূপের হাসি ফোটানোর চেষ্টা করে বলল, ফরাজ, তুমি মিলিটারি অফিসার হতে পারো, কিন্তু আইনি বিরাজাল ফাঁকি দেওয়ার সাধ্য তোমার নেই। 5 বছর আগে ওই নিকাহনামায় তুমি আর নুসা দুজনেই অপ্রাপ্তবয়স্ক ছিলে। তাছাড়া তোমার অমতে কোনো উপযুক্ত সাক্ষী ছাড়া এই ভুয়া বিয়েটা হয়েছিল। তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি ওই বিয়ে আদৌ রাজি ছিলে না? ফরাজ ধীর পায়ে শাহরিয়ার দিকে 2-1 পা এগিয়ে এলো। তার সামরিক বটের ঠক ঠক শব্দে ঘরের ভেতর যেন মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। ফরাজ পকেট থেকে রোদ চশমা বের করে ডাইনিং টেবিলে রাখলো। তারপর একদম ঠান্ডা চোখে শাহরিয়ারের মুখোমুখি দাঁড়ালো। আমি অস্বীকার করছি না শাহরিয়ার। ফরহাজের কণ্ঠে সেই চিরচেনা শানিত ও বরফ শীতল সুর। 5 বছর আগে 18 বছরের ফরাজ তাহসিন এই জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিয়েতে বিন্দুমাত্র রাজি ছিল না। 13 বছরের একটা বাচ্চার সাথে বিয়ের পিঁড়িতে বসাটা ফরাজ তাহসিনের ব্যক্তিত্বের সাথে যেত না। তাই আমি সেদিনই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। ফরাজের এই সরাসরি স্বীকারোক্তিতে ড্রয়িং রুমে উপস্থিতি সবাই একটু চমকে উঠল। ফয়সাল তাহসিন কড়া গলায় বলে উঠলেন, তবে এখন কিসের বাহানা দেখাচ্ছ ফরাজ? তুমি যখন নিজেই স্বীকার করছো যে বিয়েতে রাজি ছিলে না, তবে এখন কেন নুসার জীবনে পট আটকে দাঁড়াচ্ছ? ফরাজ আর চোখে সিঁড়ির দিকে এক পলক তাকালো। সেখানে ভেজা চোখে দাঁড়িয়ে থাকা নুসার ফ্যাকাশে মুখটা তার চোখ এড়ালো না। ফরাজের শানিত ঠোঁটের কোণে এক অদ্ভুত গভীর ও প্রলুব্ধকর হাসির রেখা ফুটে উঠল। কারণ 5 বছর আগের ফরাজ তাহসিন আর আজকের মেজর ফরাজ তাহসিন এক নয় আব্বু। ফরাজ গম্ভীর গলায় বলতে শুরু করলো, হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। ইন্টার রেজাল্ট ভালো থাকায় আর্মিতে চান্স পেয়ে গেলাম, কিন্তু মিলিটারিতে যোগ দেওয়ার পর ক্যাডেট লাইফের 2য় বছরে যখন অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন চলছিল, তখন হঠাৎ আমার টেবিলে একটা ফাইল আসে। আমার পরিবার, আমার অতীত, সব কিছুর হিসাব সেখানেই ছিল। ফরাজ ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে শান্ত হয়ে বসল। সে ঘরের সবাইকে এক নজর দেখে নিয়ে রহস্যের জট সারাতে শুরু করলো। ব্যারাকের ছুটি এক রাতে আমি জানতে পারি 5 বছর আগের সেই নিকাহনামা কিন্তু ছিঁড়ে ফেলা হয়নি। আব্বু আর আঙ্কেল নুসার সুরক্ষার দোহাই দিয়ে ওই কাজী মারফত রেজিস্ট্রি খাতাটা গোপন করে রেখেছিলেন। আমি সেদিন চাইলেও আর্মিতে নিজের পদবি ব্যবহার করে ওই আইনি দলিল এক নিমিষেই বাতিল করে দিতে পারতাম। অফিসিয়াল নিজেকে অবিবাহিত ঘোষণা করে সব ঝামেলা মিটিয়ে ফেলতে পারতাম। কিন্তু
ফরাজ থামল। সে সোজা নুসার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে এতদিনের জমে থাকা লুকিয়ে রাখা অধিকার, তীব্র অনুরাগ আর গভীর প্রেম যেন এক বাঁধ ভাঙা নদীর মতো উছলে উঠল। কিন্তু আমি তা করিনি। ফরাজ নিচু ও ভারী গলায় বলল, ক্যাডেট একাডেমির ওই দীর্ঘ 3 বছর আমি যখনই চোখ বন্ধ করতাম আমার মনে পড়ে যেত ওই 13 বছরের নিষ্পাপ মেয়েটার ভীতু চোখ দুটো। ফরাজ তাহসিন পালিয়ে যাওয়ার অপরাধে যাকে পুরো পরিবারের কাছে সারা জীবন অপরাধী হয়ে বেঁচে থাকতে হয়েছে। আমি বুঝলাম আমি পালিয়ে গিয়ে অন্যায় করেছি। তাই আমি যখন বিয়ের অনুমতি পাই তখন ওই বিয়েটা বাতিল না করে নিজের ক্ষমতা বলে বিআরটিএ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্পেশাল ক্যাটাগরিতে অফিসিয়াল আপগ্রেড করে নিই। নুসাকে আইনিভাবে নুসা তাহসিন বানিয়ে দেই আমার নিজের প্রোফাইলে। তবে নুসা যেন সামাজিকভাবে কোনো ঝামেলার মুখে না পড়ে তাই পেপারসগুলো আমার পার্সোনাল সিকিউরিটি সেফে এনক্রিপ্ট করে লক করা ছিল। কথাটা শেষ হতেই পুরো ড্রয়িং রুম যেন স্তব্ধ হয়ে গেল। শাহরিয়ারের চোখ জোড়া সানাবড়া হয়ে গেল। তার মানে তুমি 5 বছর আগেই গোপনে এই বিয়েকে আইনি পূর্ণতা দিয়ে রেখেছ? একদম তাই। ফরাজ শাহরিয়ারের দিকে ফিরে এক বিদ্রুপতক হাসি উপহার দিল। শাহরিয়ার, তুমি যে ফাইলগুলো জোগাড় করেছ সেগুলো ছিল ওই ভুয়া কাজীর প্রাথমিক নকশা মাত্র। আসল নিকাহনামা আর মিলিটারি ডিপার্টমেন্টের ভেরিফিকেশন ডকুমেন্ট আমার কাছে। নুসা 5 বছর আগে থেকেই অফিসিয়াল এবং লিগ্যালি মেজর ফরাজ তাহসিনের বৈধ স্ত্রী। আর তাই 90 দিন আগে তো দূর, 90 জন্ম চেষ্টা করলেও নুসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সাধ্য তোমার বা কোনো আইনি কাগজের নেই। নুসার বুকের ভেতর যেন একটা বিশাল বড় পাহাড় থেকে ঝর্ণা ঝরে পড়ল। চোখের পানি আর বাদ মানল না তার। দুগাল বেয়ে হু হু করে পানি গড়িয়ে পড়তে লাগলো। নুসা হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। ফরাজ ভাইয়া কোনোদিন ওকে ঘৃণা করেনি। ফরাজ ভাইয়া যে পালিয়ে যাওয়ার পর থেকে প্রতিটি মুহূর্তে নুসাকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে স্বীকৃতি দিয়ে নিজের জীবনের সাথে জড়িয়ে রেখেছিল। এই সত্যটা নুসার জীবনের সব থেকে সেরা পাওয়া। ফারিহা ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে হা করে নিজের ভাইয়ার দিকে তাকিয়েছিল। সে নিশাতের জামার হাতা চেপে ধরে ফিসফিস করে বলল, নিশাত ভাইয়া, তুই আমাকে একটা কামড় দে তো। আমি কি কোনো তামিল সিনেমার ক্লাইম্যাক্স দেখছি? বড় সাহেব 5 বছর আগে থেকেই নুসা আপুকে বুকিং দিয়ে রেখেছিল। নিশাত মুচকি হেসে ফারিয়ার মাথায় হালকা চাটি মেরে বলল, তোকে আগেই বলেছিলাম না ফারিহা, ফরাজ ভাইয়া যেটা করে তার পেছনে অনেক বড় মাস্টার প্ল্যান থাকে। তুই শুধু শুধু ওনাকে রাক্ষস করিস। ফয়সাল তাহসিন এবার সম্পূর্ণ দমে গিয়ে সোফায় ঢপ করে বসে পড়লেন। সাজ্জাদ তাহসিন দীর্ঘশ্বাস ফেলে রেশমা তাহসিনের দিকে তাকালেন। রেশমা তাহসিনের চোখে তখন গর্ব আর আনন্দের পানি। শাহরিয়ারের মুখের হাসির ছায়াটুকু আর অবশিষ্ট ছিল না। তার ভালোবাসার দুর্গ যেন এক ফুঁয়ে উড়ে গেল। কিন্তু শাহরিয়ারের চোয়াল শক্ত হয়ে উঠল। যে ফাইলের ব্যাগটা এক ঝটকায় হাতে নিয়ে ফরাজের কাছে এসে দাঁড়ালো। ফরাজ, তুমি হয়তো ভাবছ তুমি জিতে গেছো। শাহরিয়ার অত্যন্ত নিচু ও হিংস্রতক গলায় বলল, কিন্তু মনে রেখো, তুমি শুধু নুসাকে আঁকড়ে ধরতে গিয়ে নিজের বিপদ ডেকে আনছো। ফরাজ এক ভ্রু উপর উঠল। কিসের বিপদ? শাহরিয়া ঠোঁটের কোণে এক রহস্যময় ও বিপজ্জনক হাসি ফুটিয়ে তুলল।
তুমি মিলিটারি বড় অফিসার হতে পারো ফরাজ, কিন্তু সরকারের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট রুট ট্যাঙ্কিং ফাইলটা আটকে রাখা তোমার জন্য কত বড় ভুল হচ্ছে তা তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে। দক্ষিণ উপকূলের ওই মেঘনা প্রজেক্ট ল্যান্ড একুইজিশন ফাইলে তুমি সই করনি, তাই তো? তুমি কি ভাবছ তুমি একা মিলিটারি পাওয়ার দেখে আন্তর্জাতিক ওই কনসোর্টিয়ার প্রজেক্টটা বন্ধ করে দিতে পারবে? শাহরিয়ারের এই আচমকা প্রজেক্ট সংক্রান্ত কথায় ড্রয়িং রুমের আবহাওয়া আবার এক ঝটকায় বদলে গেল। ফরাজের চোখের মনি মুহূর্তের মধ্যে বরফের মতো জমে শক্ত হয়ে গেল। এতক্ষণ ফরাজের মুখে যে হালকা বিদ্রুপ বা অনুরাগের ছাপ ছিল, তা এক নিমিষেই গায়েব হয়ে সেখানে জায়গা করে নিল এক দুর্ধর্ষ খতরনাক সামরিক অফিসারের ক্রূরতা। ফরাজ ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শাহরিয়ার শার্টের কলারটা এক হাত ধরে তাকে নিজের একদম কাছাকাছি নিয়ে এলো। ফরাজের গায়ে হিংস্র পুরুষানালী তেজ শাহরিয়াকে ভেতর থেকে শিউরে তুলল। শাহরিয়ার ফরাজ অত্যন্ত ধীর, ভারী ও মারাত্মক বিপজ্জনক কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি নুসার ব্যক্তিগত লাইফে ঢোকার চেষ্টা করেছিলে। আমি তোমাকে আইনি আর মনস্তাত্ত্বিক চালে হারালাম, কিন্তু তুমি বা তোমার কোনো বিদেশি মাস্টাররা দেশের জাতীয় নিরাপত্তা আর প্রজেক্ট মেঘনার মতো সংবেদনশীল প্রজেক্ট আমার কোনো পদক্ষেপ নাক গলানোর চেষ্টা করো, তবে মেজর ফরাজ তাহসিন তোমাকে এমন জায়গায় গুম করে দেবে তা তোমার হাড়ের খোঁজও পাবে না। শাহরিয়ার থরথর করে কাঁপতে লাগলো। ফরাজের চোখের ভেতর যে খুনের দৃষ্টি ছিল, তা সাধারণ মানুষের নয়, তা এক দেশপ্রেমিক এবং বিপজ্জনক মিলিটারির কমান্ডারের চাহনি। শাহরিয়ার কোনো মতে নিজেকে ফরাজের হাত থেকে সারিয়ে নিয়ে পিছিয়ে গেল। তুমি ভুল করছো ফরাজ। ওই প্রজেক্ট বন্ধ করা তোমার সাধ্যের বাহিরে। সময়ই বলবে কার সাধ্য কতটুকু। ফরাজ এক চুলও নড়ল না। এখন আমার ঘর থেকে দূর হও। শাহরিয়ার আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সে ফরাজের সেই ভয়ানক রূপ দেখে দ্রুত পায়ে তাহসিন ভিলা থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে আবার এক গভীর রহস্যের মেঘ ছেয়ে গেল। প্রজেক্ট মেঘনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ল্যান্ড ফাইল। ফরাজ তাহসিন শুধু নুসার টানে বা পারিবারিক ছুটির জন্য বাড়ি ফেরেননি। সে যে কোনো এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিতর্কিত সরকারি প্রজেক্ট বন্ধ করার মিশন নিয়ে মাঠে নেমেছে, তা এবার পানির মতো পরিষ্কার হয়ে গেল। ফয়সাল তাহসিন ভয়ে ভয়ে বললেন, ফরাজ, শাহরিয়ার এসব কী বলছিল? সরকারি বড় প্রজেক্ট বন্ধ করার চেষ্টা করেছো তুমি? তোমার উপর তো বড় কোনো বিপদ নেমে আসতে পারে। ফরাজ কোনো উত্তর দিল না। সে মিলিটারি ক্যাপটা টেবিল থেকে তুলে নিয়ে বাবার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, আপনারা ভাববেন না, দেশের সুরক্ষা কিভাবে করতে হয় তা সেনাবাহিনী ভালোই বোঝে। ফরাজ কথাটি বলে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। দোতলার করিডোরে আলো আঁধারির মাঝে দাঁড়িয়েছিল নুসা। ফরাজ যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো, তখন নুসার মুখোমুখি এসে দাঁড়ালো। নুসা ভিজে চোখে ফরাজের দিকে তাকালো। তার মনের ভিতর এখন দুটি অনুভূতির লড়াই। একদিকে ফরাজের প্রতি উঠলে ওঠা অসীম গভীর ভালোবাসা, অন্যদিকে ফরাজের মাথার উপর নেমে আসা এই অদ্ভুত কালচে প্রজেক্টর বিপদ সংকেত। নুসা ফরাজের মিলিটারি ইউনিফর্মের হাতটা আলতো করে চেপে ধরল। ফরাজ ভাইয়া, আপনি 5 বছর ধরে আমাকে
এভাবে আগলে রেখেছেন। আর আমি আপনাকে কত ভুল বুঝেছি। ফরাজ এক পা এগিয়ে এসে নুসার একদম মুখোমুখি দাঁড়ালো। সে নিজের শক্ত ও গরম হাতটা দিয়ে নুসার গাল বেয়ে পড়া পানি ফোঁটাটুকু মুছে দিল। এই ভাইয়াটাকে ভুল বোঝা শেষ হয়েছে নুসা। ফরাজ নিচু গভীর আর মাতাল সুরে নুসার একদম কানের কাছে ঝুঁকে বলল, 5 বছর ধরে নিজের মনের ভিতর জমে থাকা বরফটাকে একটু একটু করে গলিয়েছি শুধু তোমার ওই ভীতু চোখের চাহনিটার জন্য। আজ যখন তুমি স্বীকার করেছো যে তুমি শুধুই আমার, তবে এবার আমার দায়িত্বটা আমাকে পালন করতে দাও। নুসা ফরাজের বুকে মাথা লুকিয়ে ফেলল। ফরাজের শক্ত ও সুগঠিত বুকটা নুসার মাথা রাখতেই ফরাজ এক হাতে নুসার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকে সাথে মিশিয়ে নিল। ফরাজের ইউনিফর্ম থেকে সামরিক সুবাস আর পুরুষের উষ্ণতা নুসাকে এক অদ্ভুত নিরাপত্তার চাদরে ঢেকে দিল। কিন্তু ওই প্রজেক্ট নুসা ফরাজের বুকে মুখ রেখেই বিবির করল, শাহরিয়ার কি বলেছিল ফরাজ ভাইয়া? আপনার কোনো বিপদ হবে না তো? ফরাজ নুসার চিবুকটা আলতো করে ধরে তার মুখটা উপরে তুলল। তারপর নুসার কপালে এক দীর্ঘ গভীর ও উষ্ণ ভালোবাসা এঁকে দিল। আবার ভাইয়া? মেজর ফরাজ তাহসিনের একমাত্র দুর্বলতা ছিলে তুমি নুসা। ফরাজ তার কপাল থেকে মৃদু হেসে বলল, আর আজ যখন তুমি আমার পাশে আছো তখন কোনো ষড়যন্ত্র বা কোনো শক্তি ফরাজ তাহসিনকে হারাতে পারবে না। প্রজেক্ট মেঘনার আড়ালে দেশের যে বড় ক্ষতি করার চক্রান্ত চলছে তা আমি উপড়ে ফেলবই। তবে তার আগে ফরাজ নুসার ঠোঁটের কোণে চোখ রেখে এক রহস্যময় আর গভীর অনুরাগে বলল, তবে তার আগে আমার এই অবাধ্য বউটাকে কিভাবে কাছে টেনে নিতে হয় তার হিসাবটা চুকাবো। নুসার মুখ লাল হয়ে উঠল। সে ফরাজের বুকে নিজের মুখটা আরও গভীরভাবে লুকিয়ে ফেলল। তাহসিন ভিলার বাহিরে তখন রাত নামছে, কিন্তু ঘরের ভেতরে শীতল যুদ্ধের মেঘ কেটে গিয়ে সেখানে জমা হয়েছে এক তীব্র, গোপন ও রোমান্টিক ভালোবাসার উষ্ণতা। তবে এর মাঝেও ছায়ার মতো পিছু নিয়েছে প্রজেক্ট মেঘনার সেই বিপজ্জনক রহস্য, যা ফরাজ আর নুসার এই সদ্যফোটা ভালোবাসার ওপর বড় এক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। চলবে গল্পের নাম কাঁচা ফুল, পর্ব 12। আরে বাহ! উত্তেজনাকর মুহূর্তের পর যেন পুরো তাহসিন ভিলায় এক ভারী নীরবতা নেমে এলো। ফরাজ ও নুসার দোতলায় চলে যাওয়ার দৃশ্যের দিকে ফয়সাল তাহসিন বহুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন। তার হাতে ধরা কফির কাপটা ততক্ষণে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কৈশোরের যে ছেলেকে তিনি শাসন করতে গিয়ে ভুল বুঝেছিলেন, সেই ছেলের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে গিয়ে পরিবার থেকে দূরত্ব তৈরি হয়েছিল, সেই ছেলেটি যে এত বড় এক গোপন সত্য আর দায়িত্ব নিজের কাঁধে বইছিল তা ভেবে ফয়সাল তাহসিনের প্রবীণ বুকটা অনুশোচনায় ভারী হয়ে উঠল। তিনি ধীর পায়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলেন। পাশে সাজ্জাদ তাহসিন এসে ভাইকে শান্ত করার ভঙ্গিতে কাঁধে হাত রাখলেন। বড় ভাই সাজ্জাদ তাহসিন নরম স্বরে বললেন, ফরাজ কোনোদিন আমাদের শত্রু ছিল না। ও হয়তো একটু গম্ভীর শাসন পছন্দ করে না, কিন্তু ওর প্রতিটি পদক্ষেপ পিছনে যে গভীর দায়িত্ববোধ ছিল তা আজ আমরা চোখের সামনেই দেখলাম। অনুষাকে কোনো দিন ফেলে দেয়নি, বরং নিজের পুরো সম্মান ও মর্যাদা দিয়ে নুসাকে সব বিপদ থেকে আড়াল করে রেখেছিল। ফয়সাল তাহসিন চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ ভিজে উঠল। আমি বড্ড ভুল করেছিলাম সাজ্জাদ। আমি ফরাজকে শুধু একটা
একগুঁয়ে অবাধ্য ছেলে মনে করে এসেছি, অথচ ও ভেতরে ভেতরে এত বড় একটা সত্য গোপন রেখে নুসাকে নিজের স্ত্রী হিসাবে আগলে রেখেছিল। আজ যদি আমি নুসাকে শাহরিয়ারের হাতে তুলে দিতাম, তবে নুসার সাথে সারা জীবনের জন্য অন্যায় হতো, আর ফরাজের মেজরের সম্মানে বিরাট একটা দাগ লাগতো। সোফায় বসে থাকা শাহরিয়ার তখনও পুরো ধাক্কাটা সামলে উঠতে পারছিল না। তার চোখের সামনে নিজের ভালোবাসা আর অর্জনের সব সমীকরণ এক নিমিষেই ছাই হয়ে গেছে। সে পকেট থেকে হাত বের করে কাঁপা কাঁপা গলায় ফয়সাল তাহসিনের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি কি সত্যি ফরাজের এই সাজানো কথা বিশ্বাস করছেন? ওই সামরিক ব্যাকগ্রাউন্ডের কাগজপত্র বাতিল করার উপায় এখনও আছে। আপনি যদি আমাকে একটা সুযোগ দেন। থামো শাহরিয়ার। ফয়সাল তাহসিন অত্যন্ত দৃঢ় ও থমথমে কণ্ঠে বলে উঠলেন। তার কণ্ঠে আজ কোনো দ্বিধা বা দুর্বলতা ছিল না। তিনি সোফা থেকে উঠে সোজা শাহরিয়ারের মুখোমুখি দাঁড়ালেন। আঙ্কেল, আপনি আমার কথাটা একবার শুনুন। শাহরিয়ার ব্যাকুল হয়ে ওঠার চেষ্টা করল। ফয়সাল তাহসিন হাত উঠিয়ে তাকে থামিয়ে দিলেন। তারপর গম্ভীর কিন্তু অত্যন্ত সম্মানিত কণ্ঠে বললেন, শাহরিয়ার বাবা, তুমি আমাদের পরিবারের খুব কাছের একজন। তোমার প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের কোনো কমতি কোনো দিন ছিল না, আজকেও নেই। কিন্তু সত্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য আমাদের কারোর নেই। শাহরিয়ারের চোখের মনি কেঁপে উঠল। আঙ্কেল, আপনিও? হ্যাঁ শাহরিয়ার। ফয়সাল তাহসিন শাহরিয়ারের কাঁধে এক হাত রাখলেন। নুসা আর শাহরিয়ার, সরি, নুসা আর ফরাজের বিয়েটা 5 বছর আগে যে অবস্থাতে হয়ে থাক না কেন, আজ আইনি ও সামরিকভাবে নুসা ফরাজ তাহসিনের বৈধ স্ত্রী। নুসা অন্য কারো হতে পারে না। আর তুমি তো দেখলে, নুসার মনেও এখন শুধু ফরাজ। কোনো জোরপূর্বক সম্পর্কে কাউকে টেনে আনলে শেষ পর্যন্ত কারো জীবনে সুখী হয় না। আমি নুসার বরবাদ জীবন দেখতে পারবো না। সম্মানের সাথে তোমাকে বলছি শাহরিয়ার, নুসার সাথে তোমার বিয়ের এই অধ্যায়টা এখানে চিরতরে বন্ধ হোক। ফয়সাল তাহসিনের এই স্পষ্ট ও সম্মানজনক প্রত্যাখ্যানের শব্দগুলো শাহরিয়ারের কানে যেন তপ্ত সীসার মতো গিরে বাঁধল। শাহরিয়ারের ফর্সা মুখটা অপমানে আর তীব্র যন্ত্রণায় লাল হয়ে উঠল। তার চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করল। আপনি বলছেন নুসাকে ভুলে যেতে? শাহরিয়ারের গলায় এক করুণ ও বুক ফাটা আর্তনাদ ফুটে উঠল। আঙ্কেল, আপনারা সবাই ভেবেছেন আমি শুধুই একগুঁয়েমি দেখাচ্ছি। নুসাকে আমি ভালোবেসেছি আঙ্কেল। এই ভালোবাসার পেছনে কোনো আইনি হিসাব বা চক্রান্ত ছিল না। আমি নুসাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবেসে এসেছি এতদিন ধরে। আজ আপনারা এক নিমিষেই সব বদলে দিলেন। শাহরিয়ারের এই সত্যিকারের ভালোবেসে ফেলার অকুলতা পুরো ঘরের পরিবেশকে এক মুহূর্তের জন্য ভারাক্রান্ত করে তুলল। রেশমা তাহসিন আর সুলতানা তাহসিন দরজার পাশ থেকে করুণ চোখে শাহরিয়ারকে দেখছিল। সত্যিই তো শাহরিয়ারের অনুভূতিগুলো মিথ্যা ছিল না, কিন্তু সে যে এক ভুল জায়গায় নিজের হৃদয় সমর্পণ করে বসেছিল। শাহরিয়ারের চোখ মেলে ড্রয়িং রুমের চারপাশে এক পলক তাকালো, তারপর ভারী গলায় বলল, আমি হয়তো হেরে গেলাম আঙ্কেল। কারণ ফরাজ নিজের ক্ষমতা আর পেপারস দিয়ে নুসাকে আটকে ফেলেছে। কিন্তু আমার ভালোবাসা কোনো আইনি পেপারের ওপর দাঁড়িয়ে ছিল না। নুসাকে আমি সারা জীবন
এভাবেই ভালোবেসে যাব, এমনকি তা যদি দূর থেকে একতরফা হয়। তবুও শাহরিয়ারের আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না। নিজের চূর্ণ বিচূর্ণ হৃদয়টাকে বুকে চেপে সে সোজা তাহসিন ভিলার প্রধান ফটক দিয়ে বের হয়ে গেল। বাহিরের বিকেলে শেষ আলোয় তার একাকী হেঁটে যাওয়া অবয়বটি দিকে সবাই তাকিয়ে রইল। শাহরিয়ার চলে যাওয়ার পর ফয়সাল তাহসিন ধীর পায়ে সোফায় ফিরে এলেন। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা ফারিহা আর নিশাত চুপ হয়ে গিয়েছিল। ফয়সাল তাহসিন গভীর শ্বাস নিয়ে ওপরে সিঁড়ির দিকে তাকিয়ে ডাকলেন, ফরাজ। ডাকটা শোনার সাথে সাথে দোতলা করিডোরে থেকে ধীর পায়ে নেমে এলো মেজর ফরাজ তাহসিন। পেছনে অপরাধীর মতো মাথা নিচু করে নেমে এলো নুসা। ফরাজ এসে বাবার কয়েক গজ দূরে এসে থামল। ফরাজের মুখাবয়বে সেই চিরচেনা সাময়িক গাম্ভীর্য ছিল সত্যি, কিন্তু আজ তার চোখে বাবার প্রতি এক নীরব শ্রদ্ধাবোধ ফুটে উঠেছিল। ফয়সাল তাহসিন ফরাজের দিকে তাকালেন, তারপর ধীর পায়ে ফরাজের সামনে এসে দাঁড়ালেন। ফরাজের দীর্ঘদেহের দিকে তাকিয়ে বয়সের ভারে লুব্ধ পিতার চোখে পানি আর ধরে রাখতে পারলেন না। আমাকে ক্ষমা করে দিস বাবা। ফয়সাল তাহসিন কেঁদে উঠলেন। তিনি ফরাজের চওড়া বুকের ওপর নিজের মাথা রেখে একজন অপরাধী পিতার মতো ভেঙে পড়লেন। ফরাজ চমকে উঠলেন। যে বাবাকে সে ছোটবেলা থেকে এক সামরিক মেজরের কড়া শাসন হিসাবে দেখে এসেছে, সেই বাবা আজ তার বুকের ওপর মাথা রেখে কাঁদছেন। ফরাজের কঠিন সামরিক বরফ হৃদয়টা এক মুহূর্তে গলে পানি হয়ে গেল। সে দ্রুত নিজের দু হাত বাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরল। আব্বু, এসব কি বলছেন আপনি? ফরাজ নিচু ও নরম গলায় বলল, আপনি ক্ষমা চাইবেন কেন? আপনি তো সন্তানের ভালো ছাড়া কিছুই চাননি। ফয়সাল তাহসিন মুখ তুলে ফরাজের মুখটা দু হাতে চেপে ধরলেন। আমি তোকে বুঝতে পারিনি ফরাজ। ইন্টারের পর তুই যখন বাড়ি ছেড়ে চলে গেলি, আমি ভেবেছিলাম তুই অবাধ্য হয়ে পালিয়েছিস, কিন্তু তুই তো শুধু পালিয়ে যাসনি, তুই নুসাকে নিজের নাম দিয়ে আগলে রেখেছিস, নিজের আত্মসম্মান বাঁচিয়ে। তুই কত বড় বোঝা একা একা বয়ে গেছিস। আমি তোর বাবা হয়েও তোর মনের খবর রাখতে পারিনি। ফরাজ বাবার হাত দুটো চেপে ধরে মৃদু হাসল, যা তাহসিন ভিলার মানুষ বহু বছর দেখেনি। আব্বু, যা হয়েছে তা অতীত। ফরাজ শান্তভাবে বলল। 18 বছরের ফরাজ হয়তো তার পরিস্থিতির সাথে লড়াই করতে শেখেনি, কিন্তু আজ আপনার ফরাজ শুধু নিজের দেশের দায়িত্ব নয়, এই পরিবারের প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা রাখে। রেশমা তাহসিন এগিয়ে এসে ছেলের মাথায় হাত রাখলেন, চোখ ভরা আনন্দশ্রু নিয়ে বললেন, তাহলে এখন এই সংসারের অন্ধকার দিনগুলো কাটলো ফরাজ। ফরাজ মায়ের দিকে তাকিয়ে নুসার দিকে এক গভীর ও অধিকারপূর্ণ নজর দিল। নুসা তখনও সিঁড়ির পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার ফর্সা মুখটা লজ্জায় ও অনুরাগে লাল হয়ে উঠেছে। ফরাজ এগিয়ে গিয়ে নুসার হাতটা নিজের হাতে শক্ত করে মুঠোয় পুরে নিল। ফরাজ উষ্ণ হাতে ছোঁয়া পেতে নুসা শিউরে উঠল, তবে এবার আর হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল না। ফরাজ পরিবারের সবার দিকে তাকিয়ে খুব স্পষ্ট ও ভারী গলায় এক ঐতিহাসিক ঘোষণা দিল, 5 বছর আগে যে বিয়েটা হয়েছিল তা ছিল গোপনীয়, ভয় আর ভুল বোঝাবুঝিতে ভরা। সেই বিয়েতে নুসার নিজেরও কোনো ইচ্ছে বা আনন্দ ছিল না। আমি নুসাকে সেই অতীতের কালচে ছায়া থেকে পুরোপুরি মুক্ত করতে চাই। সবাই ফরাজের দিকে অবাক হয়ে তাকালো। ফয়সাল তাহসিন কপালে ভাঁজ ফেলে বললেন, ফরাজ,
তুই কি বলতে চাইছিস? ফরাস নুসার লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। আমি বলতে চাইছি আমরা নুসা আর আমি নতুন করে আবার বিয়ে করব। ফরাস বেশ জোর দিয়ে অনুরাগের সাথে বলল, এবার কোনো চোরের মতো বা গোপন কাজে ডেকে বিয়ে হবে না। এবার মেজর ফরাস তাহসিনের নিজের স্ত্রী নুসাকে পুরো সমাজের সামনে ধর্মীয় ও সামাজিকভাবে ঘটা করে আনুষ্ঠানিকভাবে নিজের ঘরে তুলে নেবে। কথাটা শুনে ড্রয়িং রুমে যেন এক আনন্দের বিস্ফোরণ ঘটল। ফারিহা আর ধরে রাখতে পারল না। সে দুই হাত উঠিয়ে লাফিয়ে উঠল। ইয়ে, নুসা আপুর সত্যি সত্যি বিয়ে হচ্ছে। আবার বিয়ের নাচ গান হবে। আম্মু, আমি নতুন লেহেঙ্গা কিনবো কিন্তু। নিশাত হা হা করে হেসে ফরাজের পিঠ চাপড়ে দিল। ভাইয়া, সত্যি দারুণ সিদ্ধান্ত। এবার অন্তত বড় সাহেবের বিয়ের বিরিয়ানি খাওয়া যাবে। সাজ্জাদ তাহসিন আর রেশমা তাহসিন হেসে উঠলেন। ড্রয়িং রুমে থমথমে বাতাস এক নিমিষেই আনন্দ উৎসবে ভরে উঠল। নুসা লজ্জায় ফরাজের হাতের মুঠোয় নিজের আঙ্গুলগুলো আরও শক্ত করে চেপে ধরলে। সে ফরাজের দিকে এক পলক তাকাতেই দেখল ফরাজও তার দিকে তাকিয়ে এক রহস্যের হাসি হাসছে। তবে এই আনন্দের আমেজের মধ্যেও ফরাজের মনের এক কোণে সেই কালচে মেঘটা কিন্তু রয়ে গেল। শাহরিয়ার চলে গেছে সত্যি, কিন্তু সে যাওয়ার সময় বলে যাওয়া প্রজেক্ট মেঘনার সেই বিপজ্জনক ইঙ্গিত ফরাজের মস্তিষ্ককে সতর্ক করে তুলছিল। সরকারি প্রজেক্ট বন্ধ করার চক্রান্ত, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের চাপ আর দেশের জাতীয় নিরাপত্তা এই প্রজেক্টের আড়ালে একটা বিষাক্ত ছায়া তাহসিন ফিলার ওপর নজর রাখছে। ফরাজ নুসার কানের কাছে একটু ঝুঁকে এসে নিচু স্বরে বলল, বিয়ে তো করব নুসা, কিন্তু এবার লড়াইটা কেবল তোমার মন জেতার নয়, লড়াইটি তোমাকে আর এই দেশকে এক বিশাল অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচানো। নুসা ফরাজের চোখের দিকে তাকালো। সেই চোখে যেমন ছিল নুসাকে কাছে পাওয়ার মাতাল ব্যাকুলতা, তেমনই ছিল এক অসমাপ্ত যুদ্ধ জয়ের কঠিন শপথ। এমন এক সুন্দর মুহূর্তে হঠাৎ ফরাজের ফোনে একটা মেসেজ আসলো। ফরাজ না চাইতেও বিরক্ত নিয়ে মেসেজটা এক ঝলক দেখল। সাথে সাথেই সেই ভালোবাসার সেই রোমান্টিক দৃষ্টি সরে গিয়ে সেখানে ভর করল এক আদিম জেদ। ফরাজ হলরুম থেকে একটু দূরে সরে মেসেজটা খুলল। ফরাজ তাহসিন নাকি ডার্ক টাইগার, কোনটা ডাকবো তোমাকে? আহা, কত সুন্দর একটা পারিবারিক মুহূর্ত নষ্ট আমি করতে চাই না, কিন্তু তুই যদি তোর নুসার ভালো চাস তাহলে সেই প্রজেক্ট সাইন করে দে আর নুসাকে শাহরিয়ার হাতে তুলে দে। তুই তো জানিস শাহরিয়ার বেচারা নুসার জন্য কত কোটি টাকা লস করে তাহসিন ভিলায় পড়েছিল। শেষে ছেলেটার মন ভাঙল। বিষয়টা তো পার্টনার হিসাবে মেনে নেওয়া যায় না। প্রজেক্ট সাইন না করলেও নুসাকে শাহরিয়ারকে দিয়ে দে। বিষয়টা এখানেই শেষ হয়ে যাক। আমরা আর তোর পরিবারের দিকে নজর দেব না। গল্পের নাম কাঁচা ফুল, আরিবা নাওশিন। গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।